এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানমির রূপল। যাচ্ছি তার কাছে। রূপল, আপনাকে স্বাগত। ধন্যবাদ। রূপল, আমরা প্রথম আপনার প্রতিবেদনটিতে যেটি দেখছিলাম যে সংসদে একটি ঐতিহাসিক ঐক্যের ঘটনা ঘটেছে এবং আমাদের বিরোধী দলীয় নেতা যিনি আছেন সংসদে তিনি এটিকে ঐতিহাসিক নজিরবিহীন ঐক্য হিসেবে আখ্যা দিয়েছেন। এই বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। নজিরবিহীন ঐক্যের আখ্যা তিনি দেননি, তবে এটি যে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে সেটি বলাই যায়। এবং আজকের সংসদ প্রথম অধিবেশনের 20তম দিন, এই 20তম দিনে এসে এমন একটি বিষয় নিয়ে তারা ঐক্য গড়ে তুললেন, সেটি হচ্ছে এই মুহূর্তে একটি জাতীয় সংকট হিসেবে চিহ্নিত হয়েছে। আমি যদি একটু বলতে চাই যে আজকের প্রথম দিকের যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো ছিল এই জ্বালানি খাত নিয়ে, এবং সেখানে সেই জ্বালানি খাত নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন তারপরে প্রধানমন্ত্রী নিজে কিন্তু সেটি স্পিকারের কাছে তার বক্তব্য পেশ করার জন্য তিনি বলেছেন। একটি চিরকুট পাঠিয়েছে, আমরা দেখেছিলাম। সেই চিরকুট ধরে স্পিকার তাকে সময় দিয়েছেন এবং সেই সময়ের প্রেক্ষাপটে তিনি 10 সদস্যের একটি কমিটির কথা প্রস্তাব জানিয়েছেন এবং সেই 5 সদস্যের কমিটির কথা তিনি সেখানে উপস্থাপনও করেছেন যে সরকার দলে কারা কারা থাকছে। আমি যদি দেখতে চাই যে এই 5 জনের নাম ঘোষণা করা হয়েছে, বাকি 5 জনের বিরোধী দল তাদের নাম দিবেন এবং তারপরে এই কমিটি কাজ শুরু করবে এবং কমিটির পরামর্শ যৌক্তিক হলে বিবেচনা করবে সরকার। কমিটির তারা যে প্রেক্ষাপটে এই কমিটি গঠন করা হয়েছে, কারণ বিরোধী দল তারা চেয়েছিল যে তাদের কিছু পরামর্শ আছে সেটি সরকার দলের কাছে পেশ করতে এবং তারা যেন সেই পরামর্শ। এই বিষয়ে আমাদের জ্বালানি মন্ত্রী কি বলছেন যদি জানাতেন। এ বিষয়ে আমি শুরুতেই বলেছিলাম যে আজকে সংসদে শুরুই হয়েছিল জ্বালানি সংকটের বিষয় নিয়ে এবং বিশেষ করে গ্যাস সংকটের বিষয় নিয়ে, এবং ব্যারিস্টার রুমিন ফারহানা তার একটি প্রশ্নের জবাবে এবং সেখান থেকে আরও কয়েকজন যখন বক্তব্য দিলেন তখন তিনি কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করেছেন যে এই মুহূর্তে বাসাবাড়িতে যেমন গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অন্যদিকে গ্যাসের চাপও তুলনামূলক কম, শীতকালে সেটি আরও প্রকট আকার ধারণ করে, সেটি যেন না করে, তাই সরকার চেষ্টা করছে যে দেশীয় উৎপাদন বাড়াতে। এবং এর আগের যে সরকারগুলো তারা আসলে নতুন করে গ্যাস ফিল্ড আবিষ্কার করার দিকে নজর না দিয়ে বিদেশে আমদানি নির্ভর করার চেষ্টা করেছে। এবং আপনি দেখবেন যে সংসদে জ্বালানি মন্ত্রী তিনি আরও একটি নতুন ঘোষণা দিয়েছেন, যেটি এই মুহূর্তের জন্য আসলে খুব দরকারও ছিল। সেটি হচ্ছে 1 মে থেকে সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু হবে এবং দীর্ঘদিন থেকে অনেকগুলো সার কারখানায় তাদের গ্যাস সংযোগ থাকলেও গ্যাস সরবরাহ করা হচ্ছিল না এবং যে কারণে অনেকগুলো সার কারখানা নিভু অবস্থায় চলছিল এবং এই উৎপাদনের যে ব্যাহত হওয়ার কারণে আমদানি নির্ভর হয়ে পড়েছিল সার কারখানাগুলোর যে সার উৎপাদন, মানে আমাদের কৃষিকাজে সবচেয়ে বেশি ব্যবহৃত সেই সারেরও কিন্তু সংকট দেখা দিয়েছিল বিভিন্ন সময়। তবে এখন সেটিকে সচল করতে যাচ্ছে সরকার। অন্যদিকে আমদানি নির্ভরতা যাতে কমে এবং গ্যাসের এই চাপ যাতে বাড়ে এবং শিল্প কারখানা সহ অন্যান্য জায়গায় গ্যাসের ব্যবহার বাড়ানো যায়, সেক্ষেত্রে চেষ্টা করেছে যে সরকার এই 2 মাসের মধ্যেই তারা বাপেক্সকে শক্তিশালী করার কথা বলছে এবং সেই শক্তিশালী করে দেশের বিভিন্ন অঞ্চলে কূপ খনন করে সেখানে তারা নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করার চেষ্টা করছে এবং জ্বালানি খাতকে জবাবদিহিতামূলক মুক্ত করার কথা বলেছে। এবং এর আগের আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের আমলে তারা এই অধ্যাদেশটি করে বাপেক্সের নতুন করে কোনো সিদ্ধান্ত বা সেক্ষেত্রে কোনো নতুন করে কেউ জবাবদিহি করতে পারবে না সেরকম একটি পরিস্থিতি সৃষ্টি করেছিল। সেখান থেকে মুক্ত হয়ে সেটিও যেন মুক্ত করা যায় এবং সবাই যেন জানতে পারে যে গ্যাসের দাম বা বিদ্যুতের দাম কিভাবে বাড়ানো হচ্ছে, গণশুনানির মাধ্যমে বাড়ানো এবং আমদানি নির্ভরতা কমানোর ক্ষেত্রে পরামর্শ, সেগুলো কিন্তু এখন আবার নতুন করে চালু করার চিন্তাভাবনা করছে সরকার। যে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আমাদের একমাত্র সচল ইউনিট, সেটি বন্ধ হয়ে গেছে। এই বিষয়ে আপনার কাছে কি কি বিস্তারিত তথ্য আছে এবং কেন হলো? নিবিড়, সেটি বুধবার দিন বন্ধ হয়েছে, অর্থাৎ গতকালকে বন্ধ হয়েছে, যে কারণে এটি আরও যে সচল ইউনিটগুলো ছিল সেগুলো আগের থেকেই কিছুটা মানে নাজুক অবস্থা ছিল এবং সবশেষ যে সচল ইউনিটটি সেটি বুধবার দিন বন্ধ হয়ে গেছে এবং এর করুণ প্রভাব পড়েছে উত্তরাঞ্চলের জনজীবনে, কারণ সেখানকার বিদ্যুতের যে চাহিদা, সেই বিদ্যুতের চাহিদার একটা বড় অংশ দিনাজপুর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ করা হতো। ঠিক দিনাজপুর তাপবিদ্যুৎ কেন্দ্রর কথাই যদি বলি, তার বাইরে সারা দেশের এই মুহূর্তে বিদ্যুৎ সংকট চলছে। আপনি প্রতিবেদনটাতে তো দেখেছেন যে সারা দেশের লোডশেডিংয়ের শহরাঞ্চলে যে অবস্থা তার চেয়ে বেশি নাজুক অবস্থা গ্রামে, এবং কোথাও 8 থেকে 10 ঘন্টা, কোথাও আমরা প্রতিবেদনে দেখেছি 6 থেকে 8 ঘন্টা, অর্থাৎ ন্যূনতম 4 থেকে 6 ঘন্টার মধ্যেই ঘোরাফেরা করছে গ্রামের লোডশেডিংয়ের অবস্থা। শহরের দিকে তুলনামূলক একটু স্বস্তিদায়ক হলেও
সেটি নিয়েও সরকার ভাবছে যে শহরের দিকেও লোডশেডিং করা যায় কিনা, এবং যার ফলে ওদিকে সেচের যে একটি প্রভাব পড়েছে বা অন্যান্য শিল্প কারখানা সেই দিকে একটু বাড়িয়ে বিদ্যুৎ দেওয়া যায় কিনা। এর পুরো সংকটটি পড়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে জ্বালানি তেলের যে সংকট। আপনি জানেন যে গ্যাস এবং জ্বালানি তেল এই দুইটি দিয়েই বিদ্যুতের মূল উৎপাদন আমাদের হয়ে থাকে। পাশাপাশি আরও কিছু জলবিদ্যুৎ কেন্দ্র আছে, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো কয়লাভিত্তিক কিছু বিদ্যুৎ কেন্দ্র আছে, সেই বিদ্যুৎ কেন্দ্র দিয়ে আমরা পুরোপুরি বিদ্যুতের চাহিদা মিটিয়ে থাকি। তবে এই মুহূর্তে যেহেতু জ্বালানি তেলের সংকট, তার একটি প্রভাব কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পড়ছে। রূপল, আপনার কাছে কিছু তথ্য হ্যাঁ, কিছু তথ্য আছে যে আমি বলছিলাম যেগুলো, সেগুলো এর মধ্যে বলে দিয়েছি। তার মধ্যেও যে বিদ্যুতের কারখানার যে উৎপাদন সেগুলো যেমন কমছে এবং ব্যাহত সেচ কাজ, এই দুইটির বিষয়ে আসলে আমাদের অর্থনীতির চাকা যেহেতু ঘুরছে, এবং এই দুটিকেই সরকার নিশ্চয়ই প্রাধান্য দিতে চাচ্ছে, এবং প্রত্যেক দিন সংসদে একটি মূল আলোচনার বিষয়ের পাশাপাশি এই আলোচনাটি কিন্তু বেশ প্রাধান্য পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকদিন সংসদের যারা সংসদ সদস্য আছেন তারাও কোনো না কোনোভাবে এই জ্বালানি সংকট, বিদ্যুৎ গ্যাস সংকট এবং এই মুহূর্তের যে জাতীয় একটি সংকট চলছে সেই সংকটকে মোকাবেলা করার জন্য কী করা উচিত সে বিষয় নিয়ে সমালোচনা, আলোচনা এবং সেই বিষয়টি নিয়েই চাউর করছে। রূপল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জ্বালানি সংকট এবং সংসদে প্রধানমন্ত্রী দ্বারা গঠিত 10 সদস্যের কমিটি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে